কে? আমি হারান। দাঁড়াও। কি ব্যাপার? ছোটদা আসতে বলেছিলেন, আপনার কাছ থেকে কি কাগজপত্র। ও দাঁড়াও। শোনো, খুব সাবধানে নিয়ে যাও, এটা যেন অন্য কারো হাতে না পড়ে। সোজা গিয়ে এখনই রনকে দিয়ে দাও। এক্ষুনি তো দেয়া যাবে না। কেন? ছোটদা সেই সকালবেলা বেরিয়েছেন, ফিরতে রাত হবে। আমাকে বলেছেন আপনার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে রাখতে, রাতে ফিরলে দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে রাখবে। আচ্ছা। ফিরলেই ওকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই বাড়িতে আবার একটা অশান্তি। তোমার রনকে বরণ করা উচিত। হারান শোনো, ওটা কি তোমার হাতে? এটা ছোট দাদাবাবুকে দিতে হবে। কে দিলেন? বড়দা। তুই দেখি, আমায় দাও, আমি দিয়ে দেবো। না, হারান একটু রান্নাঘরে যাও, গরম জল চাপাও, আমাকে গার্গল করতে হবে। নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার নাম হচ্ছে কি? পরে শুনবো, আগে দরজার বাইরে যান। আপনি আমি ডেকে পাঠিয়েছিলেন। আমার নাম হচ্ছে কি? দরজার বাইরে। আগে দেখুন না, ফালতু রং নেওয়ার আগে। বাইরে। বাইরে। কিন্তু কেন বাইরে? এবার জিজ্ঞেস করুন, আপনি ভেতরে আসতে পারেন কি না। ভেতরে আসবো না। যা স্যার। আবার কি হল? হাতে ওটা কি? হাতে জর্দা স্পেশাল। আমাকে আমার পান ঠানের সাথে জমে না, কড়া মানুষ তো, একটু কড়া নেশা। জর্দাটা দরজার বাইরে ফেলে তারপর আসুন। আচ্ছা, আপনি একা একা রেলে নিয়ে যাবেন, আমি কিছু বলবো না, আমাকে দেখে সেই মাল মনে হচ্ছে? পোল্ট্রির জমিটা চাই? জমিটা হ্যাঁ চাই। টাকার জন্য আপনি চিন্তা করবেন না, ওই পোল্ট্রির জমিটা আমার চাই। তার জন্য যতটা টাকার দরকার আপনি খরচ করবেন? হ্যাঁ, মামলা জেতার জন্য যতটুকু দরকার। আপনি জানো কে? আমি রাজেশ দাস। আপনি কে? মানে জমিটার সঙ্গে আপনার সম্পর্কটা কি? ও, জমিটা আমি প্রমোট করবো, মাল্টি স্টোরি বিল্ডিং হবে। ও, যা পজিশন লোকে নেবে। আপনি জমির মালিক? না, তা ঠিক নয়।
আবার বলতেও পারেন। আপনার এই আপন করে নেওয়ার ল্যাঙ্গুয়েজটা কোর্ট কিন্তু বুঝবে না রাজেশবাবু। আমি তো আপনাকে আগেই বলেছি, আমার কথাই শেষ কথা। ও মালিক ফালিক কোনো ফ্যাক্টরি না। কে ফ্যাক্টর নয় সেটা এখন থেকে তো আমি ঠিক করব। জমির মালিকের নামটা একটু বলবেন? সুনীল মতক। খুব ভালো। ওনাকে বলবেন এখানে আসতে একটা ওকালতনামায় সই করতে হবে। সে না হয় আমি পাঠিয়ে দেবো, কিন্তু বাদবাকি কথাবার্তাগুলো তো। প্রথমত, আইনের চোখে আপনার কোনো কথা বলার এখতিয়ারই নেই। আর দ্বিতীয়ত, আমার সময়ের দাম আছে। বাহ, টাকা দেবো আমি, আপনি আমাকে পাত্তা দেবেন না, এটা ঠিক হচ্ছে? কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না সেটা তো আমি ঠিক করব। সেটা যদি আপনার ঠিক বলে না মনে হয়, আপনি কিন্তু দেখুন, আপনি কিন্তু বেকার দরজাটা টানলেই খুলে যায়। যা এ, আপনি কিন্তু মাইরি সত্যি সত্যি রেগে গেছে। দেখুন, আমি কিন্তু সেইভাবে কথাটা বলি। আচ্ছা, আমি কি জানি না যে আপনি কত বড় উকিল? আপনার হাতে মামলা তোলা মানে সেই মামলা জিতে যাওয়া। ওই পোলট্রির মালিক কি যেন নাম? ব্রত চক্রবর্তী, সেদিনের চোখ। আমার সঙ্গে ও টক্কর নিতে চায়। ও জানে না 7 দিনের মধ্যে ওর জমিতে আমি তাজমহল তুলে দেবো। লোকে পয়সা দিয়ে দেখবে হাঁস মুরগিওয়ালা সমাধি। কোনো দাদা, নেতা, পুলিশ, উকিল কেউ কিচ্ছু করতে পারবে না, আঙুল তুলতে পারবে না। সুনীল বাবুকে পাঠিয়ে দেবেন। তা দেব, তবে ওই মামলার দায়িত্বটা আপনার কাছে দিয়ে গেলাম, দেখবেন যাতে ঠিক করে। দেখুন, কাজের জায়গায় বাজে কথা শুনলে আমার মাথাটা বড্ড। আমি আসছি। নমস্কার। মিস্টার নন্দী, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে কোনো অসুবিধা নেই। আরে আপনি আমাকে দেখলে আমিও তো আপনাকে দেখবো নাকি? নইলে আমরা দুজনেই বাজারে এক্সিস্ট করবো কি? তোমার সঙ্গে জরুরি কথা আছে। 2 মিনিট, জাস্ট 2 মিনিট। হ্যাঁ মিস্টার, আমার মনে হয় আমার সঙ্গে কথাটা আগে সেরে নিলে ভালো করবে। মিস্টার নন্দী, আমি আপনাকে 2 মিনিট বাদে ফোন করছি। না, অন্য লাইনে আমার একটা ফোন আসছে, খুব জরুরি ফোন। ঠিক আছে? হ্যাঁ, ওকে। না যত রাতে সম্ভব, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওকে বাই। কি মুশকিল, হ্যাঁ? নন্দীটাকে প্রায় পেড়ে ফেলেছিলাম, কোনো একটা বিজনেস ডিল ঠিক হয়ে যেত। আরে এই সমস্ত লোককে নেগোসিয়েশনের সময় টাইম দেওয়ার কি বিপদ তুমি জানো তো? আরে সবসময়, আরে কি চোখের সামনে একটা কাগজ ঝুলে রেখেছো? কাগজ তোমার কাছে গেল কি করে? হারানের হাতে ছিল। মানে? বড়দা হারানের হাত দিয়ে রনকে পাঠাচ্ছিলেন। রনকে পাঠাচ্ছিল? রন এই কাগজগুলো নিয়ে কি করবে? সে প্রশ্ন তো আমারও। তার মানে সকালে ফোনে ওরা এটা নিয়ে কথা বলছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত লুকো ছাপার কি আছে যে কেসটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে? বুঝতে পারছো না? না, তার মানে এখনো কিছুই শেষ হয়নি সুমি। বড়দা যেটা চেয়েছে আমরা তো সেটা করে দিয়েছি। হ্যাঁ, লাখোটিয়ার কাছ থেকে টাকা আদায় করে দিয়েছি। তারপর এখন এই কেসটা সম্পর্কে বড়দার থেকে অনেক বেশি ইন্টারেস্ট রনুর। রনু?
রনো মামলা মোকদ্দমার কি বুঝে? তুমি ভুলে যাচ্ছ, রনু একজন সাংবাদিক। রনকে আটকাতে হবে সোহিনী, তবে আমরা যেটা জেনে গেছি ও যেন জানতে না পারে, তাহলে আগে থেকে সাবধান হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দার্জিলিং। তুমি বসো বেনু, আমি বরং একটু ওই বিপাশার ওষুধগুলো নিয়ে আসি। আমি বুঝতে পারছি না যে হঠাৎ কি হলো, মানে বাড়িতে একটা শোকের ছায়া নেমে এসছে মনে হচ্ছে। আমি চললাম, মানে আমার সঙ্গে তো বোবা কালাদের কি করে কমিউনিকেট করতে হয় সেটা শেখা নেই আমার। চললাম আমি। মেনু রান্না হচ্ছে, রাত্রে খেয়ে যা। রাত্রিরে? তার মানে এই ঘন্টা দুয়েক ধরে আমার এখন তোর এই মোকাবিলা দেখতে হবে ভয়ঙ্কর বোবা কালাদের। সবসময় মানুষের বকবক করতে ভালো লাগে। বেশ, ভালো যেমন লাগে না তখন একটা কাজ কর, দাঁড়িয়ে উঠে একটা অ্যানাউন্সমেন্ট কর। শ্রী ব্রতীন মুখার্জির অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমরা তার আত্মার শান্তি কামনা করে এখন 2 ঘন্টা নীরবতা পালন করছি। একটা চড় লাগাবো বেনু, বড্ড বাড়াবাড়ি করছিস তখন থেকে তুই। এইবারে আসল চেহারা বেরিয়ে এসছে বুলির। ভেরি গুড, ভেরি গুড। ইয়ার্কি মারিস তো ইয়ার্কি, মানে সবসময় ফাজলামি ভালো লাগে না, সব জিনিস নিয়ে ফাজলামি হচ্ছে তো। আমি কিসে ফাজলামিটা করলাম? আমি কিচ্ছু ফাজলামি করছি না, আমি সত্যি কথা বলছি। দেখ, এই যে মানে কলকাতা ময়দান যে ব্রতীন মুখার্জিকে চিনতো, মানে ফার্স্ট ডিভিশন ফুটবল কোচ, ন্যাশনাল টিমের কোচ হতে হতেও যে হয় না, কিন্তু জান লড়িয়ে কোচিং চালিয়ে যায় যাতে পরের বছর আবার সুযোগ পাওয়া যায়, সেই ব্রতীন মুখার্জির কিন্তু মৃত্যু সত্যি সত্যিই ঘটে গেছে, বুঝলি? বেনু, তুই তো সবচেয়ে এলিজিবল ক্যান্ডিডেট ছিলি রে, হলো না কেন বলতো? আরে এলিজিবিলিটির অনেক রকম ফের আছে। যেমন ধর, আমি কাকে কতটা লিঙ্গি মারতে পারলাম, কার সম্পর্কে কার কাছে গিয়ে কতটা চুগলি কাটতে পারলাম, কাকে কতটা কনুইয়ের গোঁতা মেরে ফেলে দিতে পারলাম, এগুলো হচ্ছে এলিজিবিলিটি। আর সেই পরীক্ষায় তোর ভাই যে 100তে 0 কি আরো কম, সেটা তুই ভালো করেই জানিস। সেই জন্যই বলছিলাম কি ব্রতীন মুখার্জির মৃত্যু ঘটে গেছে। ওহ, আবার শুরু করলি? আরে কি আশ্চর্য আছে, মরা মানে কি মানে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া? না, আমি সে কথা বলছি না। আসলে আমার সত্যি সত্যি মনে হচ্ছে কি জানিস তো, যে এই এখনকার এই ব্রতীন মুখার্জির মৃত্যু হওয়া দরকার, তা না হলে তো নতুন ব্রতীন মুখার্জির জন্মই হবে না। ওই দার্জিলিংয়ে একটা স্কুল আছে বুঝলি, সেখানে আমাকে ওই স্পোর্টস টিচারের জন্য ওরা চাইছে। তো আমি জাস্ট একটু ইচ্ছে প্রকাশ করাতে ওরা তো খুশি মুশিতে এবারে ডঙ্গ হয়ে আমাকে ডেকে পাঠিয়েছে। কি রে, তুই দার্জিলিং চলে যাবি? মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে, হ্যাঁ সত্যি জানিস তো, ওখানে না অনেক অনেক প্রতিভা আছে যারা এইসব দারুণ ফুটবল খেলে, বাচ্চা বাচ্চা ছেলে। আমার মনে হয় কি ওদের ট্রেনিং দেওয়া দরকার, ওদের সত্যিকারের একটা আদর্শ ফুটবলার হিসেবে গড়ে তোলা দরকার। আবার একটা পাগলামি শুরু হয়ে গেল। পাগলামি না, পাগলামি না, আমার এই ময়দানের দম বন্ধ হয়ে আসছে জানিস তো। ওই পাহাড়ই আমাকে ডাকছে। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সোমবারে দার্জিলিং মেল ধরবো। ভালো, খুব ভালো। যা, যেখানে ইচ্ছা যা, যা না যা। তোকে কারো কথা শুনেছিস? তোর জন্য তো কেউ ভাববার নেই, যা যেখানে ইচ্ছে যা।
আচ্ছা বুবলি, একটা কথা আমাকে বলতো যে আমি যে ডিসিশনটা নিলাম আমি ঠিক করছি তো? বুবলি বল না, আমি ঠিক করছি তো? দাদাবাবু, এই বাড়িতে থাকতে গেলে পরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি হয়ে থাকা যাবে না। আমি তো কিছু, এই কথাটা বলার জন্য কি মেম বৌদিদি তোকে কেক খাইয়েছে? ঈশ্বর সাক্ষী। সাক্ষীর কথা যেই বিশ্বাস করুক, উকিল বাড়ির কেউ বিশ্বাস করে না, সেটা জানিস তো? আমি যদি কোনো অপরাধ করে থাকি শাস্তি মাথা পেতে নেব। এই কাগজটা কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল? ছোট দাদাবাবু ফিরলে তার হাতে। লক্ষ্মী ছেলের মতো সেই কাজটা করবে। হ্যাঁ, আর কাগজটা যে হাত বদল হয়েছে সেটা মাথা থেকে একদম মুছে ফেলবে। কাক পক্ষীতেও যদি টের পায় পুঁতে ফেলবে। এই বাড়িতে একটা গুম ঘর আছে জানিস তো? লক্ষ্মী কখনো